বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর সেই যুদ্ধের প্রেক্ষিতে বারে বারেই প্রশ্ন উঠেছে ভারত কোন পক্ষে। যদিও ভারত বারবারই জানিয়েছে যে ভারত শান্তির পক্ষে। এবার আলোচনায় ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, উভয় দেশের মধ্যে চলছে আঘাত প্রত্যাঘাত, আর এবারেও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে কোন পক্ষ নেবে ভারত। কারণ একদিকে যেমন ইসরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র, অন্যদিকে আবার ইরানের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতের। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইপ্রাসে দাঁড়িয়ে মোদী বলেন, পশ্চিম এশিয়া এবং ইউরোপে চলমান সংঘাত নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। আমরা বিশ্বাস করি এটি যুদ্ধের সময় নয়। তিনি বলছেন এটা এগিয়ে যাওয়ার সময়, উন্নতির সময়। কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনুন। पश्चिम एशिया और यूरोप में चल रहे कॉन्फ्लिक्ट को लेकर हम दोनों ने चिंता व्यक्त की है। इनका नकारात्मक प्रभाव केवल उस क्षेत्र तक सीमित नहीं है। हम दोनों मानते हैं कि यह युद्ध का युग नहीं है। संवाद से समाधान और स्थिरता की बहाली ये मानवता की पुकार है। मेडिटरेनियन क्षेत्र के साथ कनेक्टिविटी बढ़ाने पर भी हमने बात की। हम सहमत है कि इंडिया मिडिल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर से क्षेत्र में शांति और समृद्धि का मार्ग प्रशस्त होगा। উল্লেখ্য, ইরানের বন্ধু রাষ্ট্র রাশিয়া, আবার আমেরিকার বন্ধু রাষ্ট্র ইসরায়েল, পাশাপাশি ইসরায়েল ভারতেরও বন্ধু রাষ্ট্র। এক্ষেত্রে ভারতের অবস্থান কি হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। কারণ একদিকে ভারত ব্রিক্সের সদস্য, যেখানে ভারতের সঙ্গে রয়েছে রাশিয়া, চায়না, এই 3 মহাশক্তিধর দেশ রয়েছে ব্রিক্সে। স্বাভাবিকভাবে রাশিয়া যদি ইরানের সপক্ষে থাকে তাহলে চায়নাও সেদিকেই কথা বলবে, মানে ইরানের সপক্ষেই বলবে। অন্যদিকে আবার G7-এও রয়েছে ভারত, সেখানে রয়েছে আমেরিকা। এ বিষয়ে আমি কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। দুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট, তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। একটি তার সোশ্যাল ট্রুথ বলে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে একটি টুইট করেছিলেন, একটি বক্তব্য রেখেছিলেন। টুইট না, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তার নিজস্ব। সেখানে কি বলেছিলেন সেটা একবার দেখাই, তারপর আমরা আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবো আরো বেশি করে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, যদি ইরান আমাদের উপর যে কোনো আকারে বা যে কোনোভাবে আক্রমণ করে তাহলে আমেরিকার সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি এবং ক্ষমতা তোমাদের উপর এমন পর্যায়ে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি। আমি চাইলে খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করিয়ে এই সংঘাতের অবসান ঘটাতে পারি। মানে তিনি মধ্যস্থতা করতে পারেন এমন একটা বক্তব্যও রেখে দিয়েছেন। এবারে আপনাদের দেখাবো ইউএস এম্বাসির একটি অংশ তেল আভিভে কিরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটা সরকারি মাধ্যমে একটা টুইট সামনে এসেছে। সেই টুইটটাও একবার দেখাই, যেটা অফিসিয়াল একটা টুইট, যেটা বলা হচ্ছে তেল আভিভে একটি, এই দেখুন, আওয়ার US embassy in Israel and consulate will officially remain closed today as shelter in place still in effect. Some minor damage from concussions of Iranian missile hits near embassy branch in Tel Aviv. তেল আভিভে যে এম্বাসি, হ্যাঁ, ইউএস এম্বাসির যে একটি ব্রাঞ্চ রয়েছে সেটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আমরা ম্যাপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি টেল আভিভ ইসরায়েলের, সেখানে এই আমেরিকান দূতাবাসের একটি ব্রাঞ্চ অফিস সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে এর পর কি হবে, মানে তাহলে কি এই কনফ্লিক্টটা মানে আরো বড় আকার ধারণ করবে, বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়বে? জায়গায় জায়গায় তেল আভিভে আমেরিকার দূতাবাসের দেখুন ইরানের যে হামলা, সেই হামলার ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ইউএস প্রেসিডেন্ট যে হুঙ্কারটা দিয়ে রেখেছিলেন যে একটা আঁচড় আসলেও আমরা তাহলে ছেড়ে কথা বলবো না, তাহলে কি ইউএস প্রেসিডেন্ট এবারে সরাসরি যুদ্ধের একটা বার্তা দিতে চলেছেন? কি হতে চলেছে পরিস্থিতি, সেদিকেও আমরা নজর রাখবো। এবারে জিওপলিটিক্যালি এই বিষয়টা দেখা খুব জরুরি। কর্নেল চৌধুরী, আমরা যদি মানে বিভিন্ন দেশের সম্পর্কের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকা আর ইসরায়েল হচ্ছে ন্যাচারাল অ্যালাই, খুব ভালো বন্ধু। অন্যদিকে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুব ভালো, মানে ভারতের যদি দুজন ভালো বন্ধুর নাম বলা হয় রাশিয়া এবং ইসরায়েল,
সর্বজন বিদিত। আমরা যদি দেখি যে ইরানের সঙ্গে ভারতের মোটামুটি একটা ভালো সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক। অন্যদিকে ইরান আবার পাকিস্তানের ওপর অনেক বেশি করে নির্ভরশীল হওয়ার কথা বলছে, পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। আবার সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো যেই পাকিস্তান আবার আমেরিকার কথায় উঠে বসে, আমেরিকার সঙ্গে তাদের সৌভ্রাতৃত্ব অনেক বেড়ে গিয়েছে। আবার আমরা যদি ব্রিক্সের দিকে তাকাই, যে ব্রিক্সে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার মতন তিনটে মহাশক্তিধর দেশ রয়েছে, খুব স্বাভাবিকভাবে যদি এই মুহূর্তে ইসরায়েলের বিরোধী কেউ হয় তাহলে রাশিয়া এবং চায়না ডেফিনেটলি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কি ব্রিক্সকে এড়িয়ে নিজের প্রিয় বন্ধু ইসরায়েলের সমর্থনে আসতে পারবে? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মানে আমি এই প্রশ্নটা করছি কারণ G7 সামিট, সেখানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। G7-এর যারা কান্ট্রি দেশগুলো যারা রয়েছে তাদের মধ্যেও একটা এর মধ্যে প্রতিক্রিয়া হবে। ভারতের অবস্থানটা কি হবে? ভারত আপাতত নিউট্রাল। আপনি যেটা বললেন, আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ইরানের আছে এবং আপনি জানেন ছাবাবার পোর্ট যেটা ইরানে আছে তার বিশাল ইনভেস্টমেন্ট ভারত করেছে এবং ভারত বানিয়েছিল। কেন বানিয়েছিল? এই গোদার পোর্ট বালুচিস্তানে যেটা চীন দিচ্ছে তাকে কাউন্টার করার জন্য ভারত ছাবাবার পোর্ট ইরানে ইনভেস্ট করেছে। সেখানে ভারতের এক ব্যবসায়ী ভারতের, সে আপনি বলবেন ইসরায়েলে হাইফা পোর্টে, হাইফা যে বন্দর ইসরায়েলে, সেখানে বহু কোটি টাকা ইনভেস্ট হচ্ছে। তো ভারত একটা নিউট্রাল, ভারত চায় উন্নতি, ভারত চায় প্রগতি, ভারত চায় পৃথিবীতে শান্তি। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা চাই সবাই ভালো করে থাকুক। কিন্তু সেই জায়গা কোনো দেশের নিজের স্বার্থন্বেষীর জন্যে কেউ তেল দেখছে, কেউ দেখছে যে আমি যদি ওই তেলটা পেয়ে যাই আমার নেক্সট 10 বছর অথবা 40 বছর 50 বছর, যেটা ইরাকের ওপর একটা লড়াই হয়েছিল, যেখানে ওখানে ওয়েপেন আছে, বায়োলজিক্যাল ওয়েপেন আছে, কেমিক্যাল ওয়েপেন আছে, কিছুই পাওয়া যায়নি, কিন্তু ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই জায়গায় একইভাবে বলছে ইরানের নিউক্লিয়ার ওয়েপেন আছে, কিন্তু ইরানের যারা লিডারশিপ তারা বলছে আমাদের কোনো নিউক্লিয়ার ওয়েপেন নেই, আমাদের দেশে আমাদের রাষ্ট্রে কিছু নেই। তো কার কথা বিশ্বাস করা হবে? প্রত্যেক লড়াই পেছনে একটা স্বার্থ থাকে। স্বপন, এখানে ইসরায়েলের স্বার্থ আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এখন সামনে আসেন তার একটা স্বার্থ আছে। যদি স্বার্থ না থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে আসা উচিত যে এটাকে থামানো। আমি যেটা বললাম, যদি স্ট্রেট অফ হরমুজ অথবা যদি কালকে পার্সিয়ান গালফ বন্ধ করে দেয় ইরান, এই যত ইসলামিক দেশে তেল উৎপাদন হয় এই বিশ্বে আর যাবে না। সো এটা কার ক্ষতি হবে? ভারতের ক্ষতি হবে, যারা সবচেয়ে বেশি তেল নেয় চীনের ক্ষতি হবে, তুর্কির ক্ষতি হবে, ইউএস এর ক্ষতি হবে, রাশিয়ার ক্ষতি হবে। তো এই ক্ষতিটা কি আমরা দিতে পারি? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।